Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অভয় রয়েছি তোমাদের সাথে, আর তোমরা এখন শুনছো ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিক চ্যানেলের সমস্ত গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, আমাদের সমস্ত গল্পের আপডেটস এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। আজ তোমরা শুনবে শিল্পী চক্রবর্তীর কলম থেকে একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প, তারানাথের চৈতন্য প্রাপ্তি। আজকের গল্প পাঠে ও সূত্রধারে রয়েছি আমি অভয়। শুনতে থাকো আজকের ভৌতিক অলৌকিকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথের চৈতন্য প্রাপ্তি। বাইরে ভারী বর্ষা। গত রাত থেকেই মূলত সূচনা হয়েছে এই বাদলার। মুহুর্মুহু বাজ পড়ছে, সেই সাথেই রান্নাঘর থেকে ভেসে আসছে গিন্নির তৈরি করা গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধ। সেই সাথে বেগুনিও আছে অবশ্য। বর্ষায় এই হেন খাদ্যের সম্ভার সত্যিই মনকে একেবারে প্রসন্নতার শেষ পর্যায়ে নিয়ে যেতে পারে। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। এই ভারী বাদলায় কে এসেছে তা দেখার জন্য দরজার কপাট ফাঁক করতেই সেখানে দেখতে পেলাম দন্ত বিকশিত করে এক বৃহৎ আকারের ছাতা মাথায় দিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে কিশোরী। আমাকে দেখে এসে বলে উঠল, আসলে ভায়া, কাল রাত থেকে যেমন বৃষ্টি লেগেছে, একা থাকতে আর মন ঠিক ছিল না ঘরে, তাই চলে এলাম বৌঠানের হাতের সুখাদ্য ভোজনের আস্বাদ গ্রহণ করতে। ওর এমন কথা শুনে বিরক্ত হব নাকি খুশি হব ঠিক বুঝতে পারলাম না, তাই মিশ্র অনুভূতি মনের মধ্যে ফুটিয়ে তুলেই তাকে নিয়ে আসলাম ভিতরে। তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম সে এসে ভালোই করেছে। এমন বাদলা দিনে একজন সঙ্গী পেলে বেশ ভালোই লাগে কথা বলতে। আমার অর্ধাঙ্গিনীটিকে তো কথা বলার জন্য, একটু প্রেমালাপ করার জন্য এখন বললেই সে সরাসরি আমার মুখের ওপর জানিয়ে দেয়, দেখো বাপু, দাম্পত্যের এতগুলো বছর পরে এমন আলগা প্রেমালাপ আর শোভা পায় না। তার চেয়ে বরং কাল সকালে কি আনা জানবে সেই চিন্তা করো গে যাও। কাজেই এমন বর্ষার দিনে আর প্রেমালাপ হয়ে ওঠে না। মানে মন খারাপ করে দূরে পাপিয়া ডেকে ওঠে যেন আমার কল্পনাতেই। এমন সুন্দর বৃষ্টির মরশুম তখন বিষাদ হয়ে চোখের সামনে ধরা দেয়। এমন সময় কালিদাসের মেঘদূতম মনের মধ্যে অনুভূতির সঞ্চার করতে পারে না। তাই একজন বন্ধু থাকলে এই অবসর বিনোদন বড় সুখেরই হয়। আচ্ছা বিভূতি, আজকে একবার মঠলেনে ঢু মারলে হয় না? দেখো, গত রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, আর আজকেও তো থামার নাম গন্ধ নেই। যদি ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে তার ঝুলি থেকে একটা আস্ত গল্প বার করতে পারি, তাহলে সন্ধেটা কিন্তু বেশ ভালোভাবে জমে যায় আর কি। সত্যি বলতে এই প্রসঙ্গ যে আমার মনের মধ্যে উদয় হয়নি এমনটা কিন্তু নয়। তাই কিশোরী বলতেই আমি এবার তার কথার রেশ ধরেই তাকে বললাম, হ্যাঁ তাই চলো যাই, দেখি গিয়ে ঠাকুরমশাইয়ের দেখা পাই কিনা। অবশ্য এমন ভারী বর্ষায় তিনি অবশ্য কোথাও যাবেনও না, আর তাছাড়া এমন বর্ষায় হাত দেখানোর জন্যেও নিশ্চিত তার কাছে কেউ আসবে না। আমাদের সুবিধাই হবে, বুঝলে। আর এখন তো প্রায় বিকেল হয়, বৃষ্টিটাও একটু ধরেছে,
চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি তাহলে। ভাবা যা করাও তাই, আর বেশি সময় নষ্ট করি না আমরা। দুজনেই দুটো ছাতা প্রথমে নেব ভেবেছিলাম, তারপর যখন কিশোরীর ছাতাটা আমাদের দুজনের জন্যই পর্যাপ্ত বলে মনে হলো, তখন আমি আমার ভাঙা ছাতাখানা রেখে তার ছাতাতেই সেঁধিয়ে গেলাম। নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে গেলাম মঠ লেনের উদ্দেশ্যে। তবে মঠ লেনে ঢোকার মুখেই সামনের ঘুমটি দোকানটা থেকে কিশোরী এক বাক্স পাসিং শো নিল। এর পরের গন্তব্য ঠাকুরমশাইয়ের বাড়ি। দরজায় কড়া নাড়াতেই ভেতর থেকে চারির কণ্ঠস্বর শুনতে পেলাম, যাই। দরজা খুলে আমাদের সামনে দেখতেই সে হাস্যোজ্জ্বল মুখে আমাদের সাদরে আমন্ত্রণ জানালো গৃহের ভেতরে। এমন বর্ষায় আপনারা এসেছেন কাকাবাবু, আর বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আসুন আসুন, ভিতরে আসুন। বাবা বৈঠকখানার ঘরেই রয়েছেন, আপনারা যান, সেখানে আপনাদের জন্য আমি গরম গরম চা পাঠিয়ে দিচ্ছি। তার অভ্যর্থনায় আমি এবং কিশোরী হাসি মুখেই এবার ঠাকুরমশাইয়ের বৈঠকখানার ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি তিনি একটি খুঙ্গি পুঁথি নিয়ে বসে রয়েছেন। আমাদের দেখে তিনি হেসে বললেন, তোমাদের বাতিক বলিহারি বাপু, যেই দেখেছো এমন ভারী বাদলা অমনি গল্প শোনার তাড়নায় চলে এসেছে। হ্যাঁ, ঠাকুরমশাই এসে কোনো অন্যায় করলাম বুঝি? আরে বাবা, আমি সে কথা বলেছি নাকি? হে, একবারও এসেছো, বেশ করেছো। আসলে তোমরা আসলে আমার মনটা অত্যন্ত উৎফুল্ল হয়ে যায়, আর এমন একঘেয়ে বৃষ্টিতে বাইরেও বেরোনো যায় না, আর ঘরে যে অবসাদ বিনোদনের জন্যও কিছু নেই, তাই তোমরা আসায় আমি খুব খুশি হয়েছি। গল্প গুজবে সন্ধ্যেটা ভালোই কেটে যাবে। আমাদের কথাবার্তার মধ্যেই চারি আমাদের জন্য 3 পেয়ালা চা এবং গরম গরম বেগুনি ফুলুরি নিয়ে এসেছে। এরপর বেশ কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পরে কিশোরী কিছুক্ষণ আগের কেনা পাসিং শোয়ের বাক্সটা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে কিছুক্ষণ আগে বললেন আপনার ছেলেবেলা নাকি অত্যন্ত সুন্দর ছিল, অবশ্যই এর আগেও আপনি আপনার ছেলেবেলা সম্পর্কে আমাদেরকে গল্প শুনিয়েছেন। ভারী আমোদ হয়, বলতে পারেন কিছুটা ঈর্ষাও বোধ করি অবশ্য। যদি এখনকার এই শহুরে ব্যস্ততম জনজীবন থেকে সেই শান্ত নিবিড় গ্রাম্য জনজীবনে ফিরে যেতে পারতাম, তাহলে বোধহয় বড্ড ভালো লাগতো। তাই আপনার সেই শৈশবকাল সম্পর্কে শুনতেও ভারী ভালো লাগে। আপনি কিছু বলবেন আজকে আমাদের আপনার শৈশবকাল নিয়ে? কিশোরীর কথাকে আমিও সমর্থন জানালাম। ঠাকুরমশাইকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনার শৈশবকাল সম্পর্কে কোনো গল্প বলুন না। আমার কথা শুনে ঠাকুরমশাই এবার কিছুটা রহস্যময়ভাবে ঠোঁট চেপে হাসলেন। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যে এসেছো গল্পের টানে তা আমি আগেই বুঝেছি। তোমাদের সাধারণ প্রকৃতির সঙ্গে আমি বর্তমানে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছি। তবে আমার শৈশবের ঘটনা তোমাদেরকে কি আকৃষ্ট করতে পারবে? সেখানে তো তোমরা যে ধরনের গল্প চাও তেমন কোনো গল্পই নেই। আমি এবার তার কথাকে প্রায় মাঝপথেই থামিয়ে দিয়ে তাকে বললাম, না না ঠাকুরমশাই, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। অবশ্যই আপনার শৈশবের ঘটনা আমাদেরকে আকৃষ্ট করবে, আর আপনার শৈশবের ঘটনা মানেই এক একটা নতুন ধরনের গল্প, যা আমাদের অত্যন্তই আকৃষ্ট করবে, তাই আপনি নিশ্চিন্তে বলতে পারেন। এরপরে ঠাকুরমশাইকে দেখলাম তিনি বেশ কিছুটা সময় চুপ করে রইলেন। আমি এবং কিশোরী তার এই স্বভাবটির সঙ্গে পরিচিত, তাই আমরাও স্থির হয়ে বসলাম। তিনি মূলত কোনো কিছু বলার আগে ঠিক এইভাবেই তার কথাগুলোকে সাজিয়ে নেন। আমাদের সামনে তা গুছিয়ে
উপস্থাপনা করার জন্য। এরপরেই তিনি বলতে শুরু করলেন, আজ আমি তোমাদের যেই গল্প শোনাবো সে গল্প আমার শৈশবের নয়, আমার কৈশোরের গল্প। তোমরা তো জানোই, আমার যখন জন্ম হয়েছিল তখনই মূলত আমার পরিবার জানতে পেরেছিল যে আমার মধ্যে অতিজাগতিক শক্তির প্রতি আগ্রহ থাকবে, এবং সেই সাথেই আমি আমার জীবনে সাধন মার্গের পথে অবতীর্ণ হব। তবে এ কথা তারা সেই সময় সম্পূর্ণরূপে বিশ্বাস না করলেও ধীরে ধীরে আমার বড় হওয়ার সাথে সাথে যখন সেই লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছিল তখন আমার পরিবার অত্যন্ত ভীত হয়ে থাকত। তাদের একটাই আশঙ্কা ছিল যে যদি আমি বেবাগী হয়ে গিয়ে সংসার ত্যাগ করি। তাই তারা সব সময় আমাকে চোখে চোখে রাখতেন, আমাকে নিজেদের কাজ ছাড়া করতে চাইতেন না। ভগবান যার গন্তব্য যে স্থানে স্থির করে রাখেন তার গন্তব্য কি বদলে যেতে পারে? তাই আমার গন্তব্য বদলে যায়নি, আর তার প্রমাণ সেই ভেড়ার পালের রাখাল। পরে অবশ্য আমি তার স্বরূপ সম্পর্কে অবগত হয়েছিলাম, কিন্তু তার দ্বারা সেই শৈশবেই আমার যে জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটেছিল সেই কথা আজও অস্বীকার করার নয়। বলা যেতে পারে আমার সাধন মার্গের পথে অগ্রবর্তী হওয়ার সেই ছিল প্রথম একটা ধাপ। আর ঠিক তারপর থেকেই মূলত আমার অজানাকে জানার, অচেনাকে চেনার এবং শক্তি সম্পর্কে অবগত হওয়ার অদম্য ইচ্ছা জাগ্রত হতে থাকে। তখন আমার বয়স কত হবে? এই 16 বছর, না 17 তখনও হয়নি আমার। এমনই একদিন জানতে পারলাম এক অদ্ভুত বিষয়ের কথা। আমাদের গ্রামের এক গোয়ালার থেকে, আমাদের গ্রামের থেকে 3 ক্রোশ দূরে বইচিপোতা গ্রামের শ্মশান সংলগ্ন জঙ্গলে নাকি এক দম্পতি শক্তি সাধনা করেন, এবং তারা সেই সাধনা করে এক গুহ্য পদ্ধতিতে। বলাই বাহুল্য, কিশোর মনের জানার ইচ্ছা অদম্য থাকে, এবং সেই জানার ইচ্ছার প্রবণতা থেকেই আমার মনের মধ্যে আগ্রহ জন্মেছিল বইচিপোতা গ্রামের সেই শ্মশান সংলগ্ন জঙ্গলে যাওয়ার। তবে মনে অদম্য ইচ্ছা এবং ডানপিটে স্বভাবের হলেও সেই স্থানে যাওয়ার জন্য কিছু তথ্য আমার জানার প্রয়োজন ছিল। তাই গ্রামের মন্দিরে যে পুরোহিত থাকতেন আমি তাকে সেই প্রশ্ন করেছিলাম প্রথম এই বিষয়ে, এবং তখন তিনি আমাকে জানিয়েছিলেন পঞ্চমন্দির আসন সম্পর্কে, এবং সেই সাথে তিনি এও বলেছিলেন যে আমি যেন সেই স্থানে একা যাওয়ার প্রচেষ্টা না করি। তিনি বলেছিলেন, বুঝলি তারু, যারা অমন শক্তি সাধনা করে তাদের ধারে কাছে যাস নে বাবা, ক্ষতি হতে পারে এতে। কি দরকার বাবা এমন বিপদে জেনে বুঝে ঝাঁপিয়ে পড়ার? একই বৃদ্ধ মানুষ, তার ওপর আমার ঠাকুর দাদার সঙ্গে তার সম্পর্ক অতি ভালো ছিল। তাই সেই মুহূর্তে মুখের ওপর তার কথাকে অগ্রাহ্য না করলেও আমি মনে মনে স্থির করে নিই আমি বইচিপোতা গ্রামে অবশ্যই যাব। তারপর তার থেকে বিদায় নিয়ে আমি চলে আসি নিজের গৃহে। ঠাকুমার কোলে মাথা রেখে আম তেলের ডাঁটি চুষতে চুষতে তাকে প্রশ্ন করি, আচ্ছা ঠাকুমা, বইচিপোতা গ্রামের জঙ্গল কোন দিকে বলো তো? তুমি কখনো গেছো সেখানে? হ্যাঁ মা তারু, তুই এ কথা কেন বলছিস বলতো? শুনেছি ওই জঙ্গল ভালো না, ওখানে অলৌকিক ঘটনা ঘটে, হিংস্র জন্তু আছে। বিপদে ভর্তি ওই জঙ্গলে যাওয়ার কথা কোনো সুস্থ মানুষ কখনো ভাবনি রে। তা তুই ওই জঙ্গলের খোঁজ পেলি কোত্থেকে? এই তারু, তুই আবার ওই জঙ্গলে যাওয়ার কথা চিন্তা করিস নে তো? দেখ, ভালো হবে নেই বলে দিলেম, কিন্তু তুই যদি এমন কিছু চিন্তা করে থাকিস আমি তোর বাবাকে এক্ষুনি গিয়ে বলবো,
তোর জন্যে যেন ঘর বন্দি করার ব্যবস্থা করে সে। সত্যি বলতে সেই সময় ঠাকুমার কথা শুনে আমি আর সেখানে যাওয়ার প্রসঙ্গ তুলিনি তার সামনে, চুপ করেই ছিলাম। তাহলে আপনি কি জানেন সেখানে? আরে না না, তা কেন বিভূতি, গিয়েছিলাম তো অবশ্যই। শোনো তাহলে সে কথা। সেদিন আমি আর গৃহে কাউকে কিছু জানাই না। তারপরেও বেশ কয়েকদিন পার হয়ে যায়। আমার ওপর ঠাকুমার যে সন্দেহটা হয়েছিল, সেই সন্দেহের মেঘ সামান্য কেটে যেতেই সেদিন আমি পাশের গ্রামে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাব বলে বাড়ি থেকে বের হই। মা এবং ঠাকুমা দুজনে মিলেই আমাকে পুটলিতে করে খই চিড়ে মুরকি এসব বেঁধে দেয়। আমিও দুগ্গা দুগ্গা করে বের হই, তবে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নয়, বইচিপোতা গ্রামের সেই শ্মশান সংলগ্ন জঙ্গলে যাওয়ার জন্য। 3 দিন এবং 4 রাত্রি অতিক্রম করে আমি গিয়ে পৌঁছাই সেই বইচিপোতা গ্রামে। কিন্তু সেই গ্রামে গিয়ে পৌঁছালেও আমি ওই গ্রামের শ্মশানে যেতে পারি না সেই দিনকেই। গ্রামের মোড়লের থেকে আমি মূলত ওই জঙ্গল সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, আর সেটা করতে গিয়েই তিনি আমার মনোভাব সম্পর্কে আন্দাজ করে এবং তারপরেই আমাকে সাবধান করেন সেখানে যাওয়ার জন্য। বলা ভালো, তিনি আমাকে প্রায় বাধা দেন ওই জঙ্গলে যাওয়ার জন্য। উনি আমাকে নিজের গৃহে নিয়ে গিয়ে আপ্যায়ন করার অছিলায় চেষ্টা করেন আমাকে ভুলিয়ে আমার নিজের গৃহে পাঠাতে। অনেকটা এমন যেন উনি ঘরের ছেলেকে ঘরে পাঠাতে পারলেই বাঁচেন। কিন্তু ওই যে গৃহী জীবন আমার জন্য অতটাও আকৃষ্টের জায়গা ছিল না, যতটা আকৃষ্টের জায়গা ছিল অজানাকে জানার টান। তাই তার পরের দিন সকালেই তাকে কিছু না জানিয়েই প্রায় আমি তার গৃহ থেকে বিদায় নিই এবং মানুষজনকে জিজ্ঞেস করতে করতে গিয়ে পৌঁছাই বইচিপোতা গ্রামের সেই শ্মশানে। বড় অদ্ভুত সেই শ্মশান ভূমি। সত্যি বলতে অস্থায়ী শ্মশান ভূমি আমাদের গ্রামেও রয়েছে, তবে এই শ্মশান ভূমি যেন এক অন্য মাত্রার শ্মশান ভূমি। চারিপাশে ছড়িয়ে রয়েছে কাঠ কয়লা, ভাঙা মালসা, পোড়া ছাই। দুপুরের ঝাঁঝা রোদেও দূরে তাকালে যে জঙ্গল দেখা যাচ্ছে, সেখান থেকে ভেসে আসছে শৃগালের ডাক। কোথাও যেন একভাবে ডেকে চলেছে কোনো একটি অজানা পাখি, যার কণ্ঠ হতে ঝরে পড়ছিল এক টানা হিংস্রতা। অদূরে একটা চিতা প্রজ্বলিত ছিল, আর ঠিক সেই চিতার থেকে কিছুটা দূরেই 3টে শকুন বসে একভাবে তাকিয়েছিল সেই চিতাটির দিকেই। সেই চিতাতে যেই দেহটি জ্বলছিল, মাঝে মধ্যে তার শরীরটি শক্ত হয়ে সোজা হয়ে আগুনের উপর শক্ত হয়ে উঠে বসছিল। না না, এটা কোনো ভৌতিক কারসাজি সাথে ছিল না। দেহ এমনভাবে আগুনে জ্বললে তা মাঝে মধ্যে এমন টান দিয়ে সোজা হয়ে ওঠে, তেমনটাই ঘটছিল। এবং সেই সাথেই যারা সেই দেহটিকে দাহ করতে এসেছিল, তারা কাঠ দিয়ে সেটাকে পিটিয়ে পিটিয়ে চিতার আগুনের উপরেই আবার ফেলছিল। এর মধ্যেই সেই মৃতদেহের মাথাটা বিকট শব্দ করে ফেটে ওঠে। আমার বলতে এই মুহূর্তে এতটুকু দ্বিধাবোধ নেই যে সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতরেও যেন এক আলাদাই তরঙ্গ উঠেছিল। আমি বুঝতে পারি কেন আমাকে বারবার মোড়ল মশাই সাবধান করেছিল। তিনি তো আমাকে জানিয়েছিলেন, তিনি আমাকে বারবার করে সাবধান করে বলেছিলেন যে, দেখো বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, পুজো আর্চা এসব করা তোমার সাজে, তবে ওই শ্মশান ভূমিতে যা সমস্ত ঘটনা ঘটে বা ওই জঙ্গল নিয়ে যা কথা প্রচলিত আছে, সেই সমস্ত তোমার জন্য নয় বাবা, তোমার জন্য গৃহী জীবন। তাই বলছি, তুমি ফিরে যাও বাবা, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও, কেমন? তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম তার কথা মতো যদি আমি ফিরে যেতাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমি যে আমার গন্তব্যে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম, তাই ফিরে আসার পথ ছিল না আমার। কৈশোরের ভয় এবং সেই সাথে কৈশোরের জানার ইচ্ছে দুয়ে মিলিয়ে মনের মধ্যে নিশ্চয়ই একটা দ্বন্দ্ব আমার কাজ করছিল।
তবে ফিরে আসার মানসিকতা কাজ করেনি একবারও। তবে আশ্চর্যজনকভাবে সেই দিন হঠাৎ করেই আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই চারিপাশ অন্ধকারে ছেয়ে যায়। একে মেঘাচ্ছন্ন আকাশ, তার ওপর সেই জঙ্গলাকীর্ণ শ্মশান ভূমি যেন যেন এক অতি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করছিল। এবং সেই দাহকার্য সম্পন্ন হতেই শ্মশানে আর একটিও চিতা প্রজ্বলিত হয় না। সেই সাথে সেদিকে আর সেরকম ভাবে কোনো মানুষের আনাগোনাও ঘটে না। সত্যি বলতে কি, সেই মুহূর্তে কোথায় আশ্রয় নেব এমনটাই ভাবছিলাম, হঠাৎ করেই আমি আমার কিছুটা দূরে যে জঙ্গলের পথ রয়েছে সেদিক থেকে কারুর হেঁটে যাওয়ার খসখস শব্দ শুনতে পাই। সেদিকে তাকাতেই দেখতে পাই একজন রক্তিম বসনধারী সাধক এবং আরেকজন লাল পেরে সাদা থান পরিহিতা সাধিকা ধীর স্থির পায়ে জঙ্গলের পথে এগিয়ে যায়। মুহূর্তেই আমার মনে পড়ে আমাদের গ্রামের সেই গোয়ালার কথা। তার কথা অনুযায়ী এনারাই সেই সাধক এবং সাধিকা। আমি আর কাল বিলম্ব করি না, তাদের অনুসরণ করে আমিও এগিয়ে যেতে থাকি সেই জঙ্গলের পথে। দূর থেকে আবারও একটা অজানা পাখি অত্যন্ত কর্কশ স্বরে ডেকে ওঠে। পারিপার্শ্বিক আবহাওয়া আমাকে জানান দিচ্ছিল যা হচ্ছে হয়তো সঠিক হচ্ছে না, যা হতে চলেছে তাও হয়তো সঠিক হবে না। তবুও কি এক অদম্য টানে আমি নিজেকে সংবরণ করতে পারছিলাম না। ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম সেই জঙ্গলের ভিতরে। তবে তারা যত জঙ্গলের ভেতরে প্রবেশ করতে শুরু করলো, ততই যেন জঙ্গলের গাঢ়ত্ব আরো বাড়তে শুরু করলো। এক পর্যায়ে গিয়ে চারিপাশে ঘন অরণ্যভূমি ছাড়া আর কিছুই দেখা গেল না। বড় বড় গাছগুলো আকাশের দিকে মাথা তুলে সদর্পে দাঁড়িয়ে রয়েছে, যেন বহির্জগতের কোনো আলো বা কোনো শক্তিকেই তারা এখানে প্রবেশ করতে দিতে নারাজ। হঠাৎই একটা শুকনো ডালে আমার পা আটকে যায়। প্রায় হুমড়ি খেয়ে গিয়ে পড়ি আমি স্তূপাকার পাতার ওপর। নিজেকে সংবরণ করে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি প্রায় চমকে উঠি। যেটুকু সূর্যের আলো এখানে প্রবেশ করছে তাতে এসে স্তূপের দিকে তাকিয়ে আমি প্রায় আশ্চর্য হয়ে যাই। যে স্তূপকে আমি কেবলমাত্র ঝরা পাতার স্তূপ ভেবেছিলাম, সেই স্তূপ কোনো সাধারণ স্তূপ নয়। সেখানে পড়ে রয়েছে একাধিক অস্থি। প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে আমি সামনে তাকাতেই আমার সামনে থেকে সেই দুজন সাধক মানুষ একেবারে উধাও হয়ে যায়। আমি বুঝি না মুহূর্তের মধ্যে মানুষগুলো কোথায় হারিয়ে গেল। তবে তার কিছুক্ষণ পরে যখন আমি নিজেও সামান্য এগোলাম, তখন আমার ভুল ভাঙল। আসলে সেই ঘন জঙ্গলের মধ্যে দ্রুত পদে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে, তাকে খুঁজে পাওয়াটাও সত্যিই বড়ই মুশকিল। তার উপর অন্ধকার করে এসেছে। ধীরে ধীরে আমি আরো সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম। তবে যতই এগোলাম আমি, ততই বন আরো ঘন হয়ে এলো। চারিপাশে বড় বড় দেবদারু গাছ এবং সেই সাথে বট, অশ্বত্থ, জামরুল ইত্যাদি গাছের আধিক্য। তবে একটা জায়গায় গিয়ে আমি থামতে বাধ্য হলাম। চারপাশে জঙ্গলের ঘনত্ব যেন এখানে এসে শান্ত হয়েছে। বেশ কিছুটা জায়গা এখানে বৃত্তাকার হয়ে শূন্য একটা স্থানের সৃষ্টি করেছে, আর ঠিক সেখানেই একটা ছোট্ট বেদি করা। তার পাশেই একটি ত্রিশূল পোতা রয়েছে। আশ্চর্যজনকভাবে আমি সেদিকেই তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। তবে এও আমি অনুভব করতে পারছিলাম যে আমার চারপাশের পরিবেশ ততক্ষণে থমথম হয়ে এসেছে। আর ঠিক তখনই মিহি কণ্ঠ শুনতে পেলাম। কেউ আমাকে বলছে, কি হে খোকা, এই ভরা সন্ধ্যায় এই জঙ্গলে তুমি কি করছো একা একা?
এর আগে তো কখনো তোমাকে দেখিনি এই জঙ্গলে। তা আজ কেন এসেছো তুমি এখানে? তুমি জানো না এই জঙ্গল ভালো নয়। এখানে সন্ধ্যের পরে কেউ আসে না। সন্ধে তো দূর, এখানে দুপুরের পরেই মানুষ ঢুকতে ভয় পায়। তা তোমার ভয় করছে না খোকা? যাও, ফিরে যাও নিজের ঘরে। ফিরে যাও তুমি। এ পথ যে বড় কঠিন। এ পথে এতটুকু নিশ্চয়তা নেই, আর নিশ্চয়তা থাকলেও তা বহু দূরবর্তী। তুমি ফিরে যাও খোকা। সেই সময় মনের মধ্যে জেদ আমারও চেপে বসেছে। আমিও তখন আর এক পাও পেছনে সরে আসতে রাজি নই। তাই তাকে সেই মুহূর্তে আমি উদ্দেশ্য করে জানালাম, দেখুন, আমি এখানে অনেক দূর থেকে এসেছি। আমি জানি এ পথে অনেক বেশি আশঙ্কা রয়েছে, তবে আমি ফিরে যাওয়ার জন্য আসিনি এই পথে। আমি এসেছি কিছু জানতে, কিছু চিনতে, সর্বোপরি শক্তির সন্ধান করতে। তাই এই জঙ্গলে সাধারণত সেই শক্তির পূজারীদেরকে না দেখে আমি এখান থেকে কোথাও ফিরে যাব না। আমার বিস্তর জিজ্ঞাসা রয়েছে তাদের থেকে। না 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 না, কখনোই না। আমি ফিরে যাওয়ার জন্য, ঘর অভিমুখে ধাবিত হওয়ার জন্য এখানে আসিনি। আপনি যে আমার মতন একজন আগন্তুকের কথা এতটা ভেবেছেন, সেই কারণে আমি আপনার কাছে কৃতজ্ঞ। তবু আমি ফিরতে পারবো না। আপনি ফিরে যান, আমার অসুবিধে হবে না। আমার সেই অকপট বক্তব্য শোনার পর সে সেখান থেকে হাস্যোজ্জ্বল মুখেই চলে যান। তবে তিনি সেই স্থান থেকে প্রস্থান করতেই আমি খুব ভালোভাবে বুঝতে পারি আমার চারপাশের পরিবেশ যেন আরো বেশি নিস্তব্ধতা এবং শূন্যতায় ভরে উঠেছে। আবারও আমার ঠিক পেছনে অনুভব করতে পারি পায়ের খসখসে শব্দ। তবে সেই সাথেই আমার ঘ্রাণেন্দ্রিয় আমায় জানান দেয় আমার খুব কাছেই কোনো অশুদ্ধ, অশুভ কিছুর উপস্থিতি রয়েছে। এই যে বন্য হিংস্র জন্তু, ইতিমধ্যে খুব কাছেই কোথাও একটা অত্যন্ত জোরে বজ্রপাত হয় এবং তারপরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। মেঘাচ্ছন্নতার জন্য অন্ধকার, প্রাকৃতিক দুর্যোগ এবং জঙ্গলের হিংস্রতা, এই তিনের সংমিশ্রণ আমার চারিপাশের পরিবেশকে অত্যন্তই বিপদসংকুল করে তোলে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার ঠিক কী করণীয় তাই যেন আমি ভুলতে বসেছিলাম। মহাদেবকে স্মরণ করা ছাড়া যে সেই মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না। সামনের সেই পবিত্র বেদির দিকে এগিয়ে যাই। সেখানে ত্রিশূল দেখেছি, অর্থাৎ মহাদেবের অবস্থান রয়েছে সেখানে। সেই ত্রিশূলের সামনে গিয়েই করজোরে মিনতি জানাই। একভাবে সৃষ্টির আদিতম মন্ত্র করতে থাকি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বৃষ্টির সেই অঝোর ধারা আমাকে একেবারে সিক্ত করে তুলেছিল। তবে তোমরা তো জানোই, পরিবারের কনিষ্ঠ হওয়ার জন্য সকলের চোখের মণি হয়েছিলাম। তাই এমন অঝোর ধারার বৃষ্টি আমার সহ্য হচ্ছিল না। শেষবারের জন্য যখন চারপাশে তাকিয়েছিলাম, তখন চারিপাশে যে আমি ঠিক কি দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। উফ, সে কি দৃশ্য! পৃথিবীর সকল প্রাকৃতিক বৈচিত্র্যকে বর্ণনা করা গেলেও যেন সেই রাতের দৃশ্যকে বর্ণনা করা সম্ভব নয়। তবে তারপর কি ঘটেছিল আমার আর জানা নেই। পরের দিন সকালে হরিধ্বনি শুনে আমার ঘোর কাটে, চেতনা ফেরে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক ঘটনা কি ছিল জানো? ঠাকুরমশাইয়ের এই প্রশ্ন শুনে আমি সত্যি আর নিজেকে সংবরণ করতে পারি না। প্রশ্নটা করেই বসি তাকে, ঠাকুরমশাই কি ঘটেছিল? আমার যখন চেতনা ফিরেছিল তখন আমি নিজেকে আবিষ্কার করেছিলাম সেই শ্মশানের ধারে। তবে আমার স্পষ্ট স্মরণে ছিল, আমি যখন জ্ঞান হারিয়েছিলাম তখন আমি ওই জঙ্গলের প্রায় মধ্যিখানে ছিলাম। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি ওই সাধক আর সাধিকার দেখা পেয়েছিলেন?
কিশোরীর এই কথা শুনে আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকাতেই দেখি তিনি মৃদু মৃদু হাসছেন। তারপর তিনি বলতে শুরু করলেন, পেয়েছিলাম তো অবশ্যই, তবে সেই দর্শন পাওয়া কিন্তু অতটাও সহজ ছিল না, আর তারা আমাকে দর্শন দেয়নি খুব সহজে। রসো, তবে শুরু থেকেই বলি, নিজেকে ওরকম অদ্ভুতভাবে আবিষ্কার করে আমি একটু চমকেও গিয়েছিলাম। পরে শ্মশান থেকে বাইরে বেরিয়ে এসে গ্রামে ঢোকার মুখে এক বৃদ্ধের গৃহে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তিনি আমার পরিচয় এবং আমার এখানে আসার কারণ জানার পরেই আমাকে জানিয়েছিলেন বেশ কিছু কথা। তিনি মূলত অন্যান্যদের মতন আমাকে ওই সাধক এবং সাধিকার দর্শন লাভে বাধা দেননি, কিন্তু অবশ্যই সাবধান করেছিলেন এই জঙ্গল সম্পর্কে। তার থেকে আমি জেনেছিলাম সেই সাধক এবং সাধিকার সম্পর্কে আরো বেশ কিছু কথা। বৃদ্ধ মূলত জঙ্গল থেকে শুকনো কাঠ আহরণ করে নিয়ে আসতেন, তাই তিনি সেই জঙ্গল সম্পর্কে অনেক বেশি কিছু জানতেন। তাই তিনি আমাকে জানিয়েছিলেন যে, শোনো বাবা, ওই জঙ্গল আমাদের এই বৈচিপতা সহ পাশের আরো 5-7 গ্রামের কাছে বিভীষিকা। রাতের বেলা তো দূর, দিনের ফটফটে আলোতেও ওই জঙ্গলে কেউ কখনো যায় না। শুনেছি ওই জঙ্গলে নাকি এক সাধক এবং সাধিকা তপস্যা করেন। আমি নিজেও গত সন্ধ্যায় তাদের সেই জঙ্গলে যেতে দেখেছি, তবে তাদের ফিরে আসতে দেখিনি। যদি ওই জঙ্গল ভয়ানক হয়েই থাকে এবং যদি আর 5টা গ্রামের কাছে তা বিভীষিকাও হয়ে থাকে, তাহলে সেই সাধক এবং সাধিকা সেখানে কিভাবে নিজেদের তপস্যা অব্যাহত রেখেছেন? হ্যাঁ, আমিও শুনেছি গ্রামে বহু মানুষের কাছে সেই জঙ্গলে নাকি এক সাধক এবং সাধিকা তপস্যার জন্য যায়। তাদেরকে অনেকেই সেই জঙ্গলে যেতে দেখেছে, কিন্তু তাদের ফিরে আসতে কেউ কখনো দেখেনি। প্রথম যখন এমনটা শুরু হয়েছিল এই জঙ্গলে, তখন অনেকেই তাদের ফিরে আসা দেখার জন্য বা এই রহস্য উন্মোচন করার জন্য সন্ধ্যের পর থেকে গিয়ে শ্মশানের ধারেও সেই জঙ্গলে ঢোকার মুখে রাতের পর রাত অপেক্ষা করত, কিন্তু তারা কেউ তাদেরকে ফিরে আসতে দেখাতো বহুদূর। পরিবর্তে কোনো এক অজ্ঞাত কারণে প্রত্যেকেই সকালের দিকে হয় ঘুমিয়ে গেছে, নয়তো অচেতন হয়েছে, এবং পরে যখন তাদের জ্ঞান ফিরেছে বা তাদের চেতনা হয়েছে, তারা নানান ধরনের অদ্ভুত ঘটনা বলেছে। কেউ বলেছে সে জঙ্গলের ভেতর থেকে তারা ভেসে আসতে শুনেছে অদ্ভুত শব্দ। কেউ বলেছে বিভিন্ন আলোক মূর্তির দর্শনের কথা, কিন্তু সেই সাধক সাধিকার স্বরূপ সম্পর্ক এখনো কেউ জানে না। এ যেন এক রহস্য এই বৈচিপোতা গ্রামের জন্য। সত্যি বলছি, তার কথা শুনে আমার মনের মধ্যে জেদ চেপে গেল। সেই সাধক এবং সাধিকার স্বরূপ আমাকে জানতেই হবে, এমনটাই আমি স্থির করে নিলাম, এবং মনে মনে এই প্রতিজ্ঞা করলাম যে তাদের স্বরূপ জানতে গিয়ে যদি আমার ক্ষতিও হয়, তবে ক্ষতি হোক, কিন্তু কোনো মতেই আমি ওই জঙ্গল থেকে আর ভয় পেয়ে ফিরে আসব না। তবে এ কথা মাথায় আসতেই আমি আরও একবার সেই বৃদ্ধ কাঠুরিয়াকে উদ্দেশ্য করে বললাম, শুনেছি এই গ্রামে নাকি এক ভৈরব এবং ভৈরবীর মন্দির আছে, যদিও তা নাকি বহু বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমাকে কি সেই মন্দিরের পথ আপনি বলে দিতে পারবেন? অবশ্যই পারবো বাবা, কেন পারবো না। তবে সেই ভৈরব এবং ভৈরবের মন্দির কিন্তু অত্যন্ত বিপদসংকুল একটি জায়গার অবস্থান করে। জঙ্গল সংলগ্ন যে সূক্ষ্ম পথ দক্ষিণের দিকে এগিয়ে গিয়েছে,
শুনেছি সেখানেই নাকি ছিল সেই ভৈরব এবং ভৈরবীর মন্দির। তবে বহু বছর ধরেই সেই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, পুজো বন্ধ, এবং সেই সাথে মানুষের আনাগোনাও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। শোনা গিয়েছিল সেই মন্দিরের মূর্তির গহনা চুরির জন্য একদল দস্যু গহনা সহ মূর্তিকে সেই মন্দির থেকে নিয়ে যায়, আর তারপরেই নেমে আসে এক ঘোর বিপদ। বন্যার জলে প্লাবিত হয় সেই বৈচিপোতা গ্রামের দক্ষিণ অংশ, আর তারপর থেকেই মূলত ওই জঙ্গলের মধ্যে অস্বাভাবিকতা এবং অলৌকিকতার প্রকাশ করতে শুরু করে। কৃতজ্ঞতায় আমার মাথা নেমে আসে। সত্যি সেই বৃদ্ধ কাঠুরিয়ার থেকে আমি অনেক তথ্য পেয়েছিলাম ওই জঙ্গল এবং মন্দির সম্পর্কে। তবে বিশ্বাস করো, আমি জঙ্গল সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। সেই সাধক এবং সাধিকা সম্পর্কেও আমি জানতে চেয়েছিলাম। তারা কি প্রকারে শক্তি সাধনা করে তাও আমি জানতে চেয়েছিলাম। কিন্তু মন্দিরের বিষয়টা ছিল একেবারে অপ্রাসঙ্গিক, যেন কেউ আমার ভেতর থেকে আমার কণ্ঠ দিয়ে বলিয়ে নিয়েছিল সেই কথা। আমি সত্যি সেই মুহূর্তে বুঝতে পারিনি আমার মধ্যে কি হয়েছিল, বা সেই মন্দিরের প্রসঙ্গ কোথা থেকে আমার অস্থস্থ হলো সেই কথা। আমি তো সেই মন্দিরের ইষ্ট দেবতা যে ভৈরব এবং ভৈরবী সেটাও জানতাম না। হঠাৎ করে নিজের এই অস্বাভাবিক আচরণে নিজেরই বড্ড বেশি অস্বস্তি হচ্ছিল। তবে এও আমি বুঝতে পারছিলাম যে হয়তো যা চাইছি সেই মার্গে আমি উত্তীর্ণ হতে পারবো। তাই আর অধিক মায়া বাড়াতে চাইনি আমি সেই বৃদ্ধ এবং বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধকে স্পষ্ট জানিয়েছিলাম, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি আজই মূলত প্রস্থান করব আপনার গৃহ হতে। আপনাদের আপ্যায়নে সত্যি আমি অত্যন্ত অসন্তুষ্ট। তবে আমার কার্য যে এখনো অধিক পড়ে রয়েছে। আজই চলে যাবে বাবা? হ্যাঁ। তারপর আমি তাদেরকে বিদায় জানিয়ে আবারও সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। দুপুরের রোদ তখন পড়ে এসেছে। জঙ্গলের মধ্যে আলো প্রবেশ করলেও তা অত্যন্ত ক্ষীণ, এবং তারপর সেই ক্ষীণ আলোকে ঠাহর করেই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম দক্ষিণের অংশ বরাবর। যতই এগোই ততই যেন জঙ্গলের মধ্যেকার উজ্জ্বলতা ক্রমে ক্ষয়িত হতে শুরু করে। নিস্তব্ধ জঙ্গলের সামান্য পাতা খসখসে শব্দেও সেই সময় আমার রোমাঞ্চ অনুভব হচ্ছিল। এমনভাবেই একটা সময় গিয়ে পৌঁছালাম আমি সত্যিই একটি ভগ্নপ্রায় মন্দিরের সামনে। আজকের দিনে দাঁড়িয়ে সেই মন্দিরের রূপ বর্ণনা করলে এমনটাই দাঁড়ায় যে মন্দিরে বাহ্যিক রূপ ধসে গিয়েছে। আটচালা আর কোণা ভেঙে ঝুলে পড়েছে নিচের স্তূপাকার পাতার ওপর। দালান জুড়ে পলির স্তর জমা হয়েছে। দেখলেই বোঝা যায় বহু বছর ধরে সেই মন্দির একাকী একটি ধ্বংসাবশেষ হয়ে কালের নিদর্শন দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। গর্ভগৃহ অন্ধকার, শূন্যতায় মোড়া জঙ্গলের মধ্যেও যেন ওই গর্ভগৃহ আরো শূন্য। তবে সেই সব কিছুকে ছাপিয়ে গিয়ে যা আমাকে সর্বাধিক বেশি আকর্ষণ করেছিল তা হচ্ছে, তা কি ঠাকুরমশাই? ঠাকুরমশাইয়ের কথার সুর এবং তার কথা বলার ভঙ্গিমা যেন আমাদের দুজনকেও একেবারে রোমাঞ্চিত করে তুলেছিল ভেতরে ভেতরে। তার গল্প বলার ধরনে এতক্ষণ যে আমরাও নিজেদের চোখের সামনেই কাল্পনিক সেই দৃশ্যপটকে স্পষ্ট এবং স্বচ্ছভাবে দেখতে পাচ্ছিলাম, তাই তার কথা এইভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় আমরা দুজনেই প্রায় উদ্বিগ্ন হয়ে উঠি এবং তাকে একই সাথে একই প্রশ্ন দুজনেই করে বসি। ঠাকুরমশাই অবশ্য আমাদের দুজনেরই মুখের দিকে তাকিয়েই রহস্যময়ভাবে হাসেন। এটা ওনার স্বভাবসুলভ একটি ভঙ্গিমা, যার সাথে আমরা বেশ পূর্ব পরিচিত। এমনটা মূলত উনি গল্প বলার সময় করেই থাকেন। বেশিক্ষণের বিরতি তিনি নেন না। কয়েক মুহূর্ত চুপ করে থেকেই তিনি আবারও বলতে শুরু করেন। সেখানে একটি পঞ্চমুণ্ডির আসন আমি দেখতে পাই। বিশ্বাস করো,
অমন একটি স্থানে পঞ্চমুণ্ডির আসন দেখে আমি যতটা না অবাক হয়েছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছিলাম। আমি যে আমার গন্তব্যের থেকে খুব একটা দূরে নেই তাও আমি সেই মুহূর্তে দাঁড়িয়েই ঠাহর করতে পেরেছিলাম, এবং সেই সাথেই বাহ্যিক পরিবেশ আমাকে জানান দিয়েছিল আমার চিন্তার ধনাত্মক দিককে। আমি আমার চারপাশ হঠাৎ করেই ধুনোর ঘ্রাণ পেতে শুরু করি। সেই সাথেই আরও একটি অজানা সুমিষ্ট ঘ্রাণও নাসারন্ধ্র জানান দিচ্ছিল শুভ শক্তির উপস্থিতির প্রসঙ্গকে। সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে জঙ্গলকে একেবারে গ্রাস করল। তারপর আর আমিও এমন একটি নিঝুম অন্ধকারে নিরালা জায়গায় বসে অপেক্ষা করতে থাকলাম সেই সাধক এবং সাধিকার। ইতিমধ্যেই চারপাশ থেকে বন্য জন্তুর হিংস্র গর্জন আমার কানে আসতে শুরু করেছে। সময় যত অতিবাহিত হচ্ছিল আমার হৃদকম্পনও তত যেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। একটা সময় পরে হঠাৎ করেই আমার চারপাশে আমি কারো উপস্থিতি অনুভব করতে পারছিলাম, এবং সেই সাথেই আমি লক্ষ্য করি কিছুক্ষণ আগেও যেই পঞ্চমুণ্ডির আসন একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল সেই পঞ্চমুণ্ডির আসনকে কেন্দ্র করেই একটি অত্যাধিক উজ্জ্বল আলোক গোলক পরিস্ফুটিত হয়েছে। মুহূর্তে যেন শূন্যে মিলিয়ে গিয়েছে সেই আসন। কিছুটা ঘোরের মধ্যেই চলে গিয়েছিলাম আমি। ঘোর কাটতেই ধীরে ধীরে এগিয়ে যাই সেই আসনের দিকে, স্পর্শ করার চেষ্টা করি সেই আসনটিকে, আর মুহূর্তের মধ্যেই তীব্র একটি যন্ত্রণায় আমি ছিটকে পড়ি সেই আসনের থেকে বহু দূরে অন্ধকারে। চারিপাশের পরিবেশ অত্যন্ত উষ্ণ হয়ে উঠেছে, যেন কেউ অগ্নিসংযোগ করে দিয়েছে সেই ঘোর জঙ্গলে। এতটা তপ্ততা আমি তার আগে কখনো অনুভব করিনি। একে কৈশোর মনের বুদ্ধি, তার ওপর পারিপার্শ্বিক পরিবেশ যেন আমাকে এক অসহনীয় মিশ্র অনুভূতির দ্বন্দ্বে ফেলে দিয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। তবে সেই সাথে আমি এই অনুভব করতে পারছিলাম যে যেই তপ্ততা, যেই আলোক বলয় আমি অনুভব করেছি এবং দেখেছি তা কোনো অশুভক্তির ইঙ্গিতকে আমার দিকে প্রভাবিত করার জন্য নয়, তা অবশ্যই শুভ শক্তির প্রতীক হিসাবেই আমি পরিলক্ষিত করেছি। এবং সেই সাথেই এবার আমি শুনতে পেলাম একভাবে মন্ত্র উচ্চারণের শব্দ। আর ভয় পাওয়ার কোনো জায়গা ছিল না সেই মুহূর্তে। যে স্থানে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম সেখানে উপবিত হয়েই আমি শুরু করলাম কাল ভৈরবের ধ্যান। একভাবে মন্ত্র উচ্চারণ করে গেলাম তার। ওম কাল ভৈরব নমঃ, ওম কাল ভৈরবায়, ওম কাল ভৈরবায় নমঃ, 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 ওম কাল ভৈরবায় নমঃ। তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাই না? তাই হয়তো এভাবে আমার পথ তুমি রোধ করছো। আমি যা চাই তুমি সেই জিনিস থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছ। তবে ভুলে যেও না, আমার নামও তারানাথ চক্রবর্তী। শক্তির অন্বেষণ এবং শক্তি সাধকদের পরিচিতি লাভ করার জন্য যখন আমি ঘর ছেড়েছি তখন আমি অবশ্যই তাদের পরিচয় পেয়ে তবেই শান্ত হব। আমি জানি না তোমার মূর্তি কোথায় অন্তর্হিত হয়েছে, কিন্তু তবুও আমি আজ এই মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার মধ্যে যদি কোনো শুভ গুণ থেকে থাকে, আমার মধ্যে যদি সত্যি সাধকের এতটুকুও পূর্ব লক্ষণ থেকে থাকে, তবে অবশ্যই আমি সেই সাধক এবং সাধিকার দর্শন লাভ করে তবেই ক্ষান্ত হব। মিলিয়ে নিও তুমি। তারপরে কেটে গিয়েছিল বেশ কিছুদিন, বলা যেতে পারে প্রায় এক পক্ষকাল অতিবাহিত হয়ে গিয়েছিল। সেই দিনটা ছিল পূর্ণিমার। দীর্ঘ এক পক্ষ কাল ধরে আমি যেভাবে ভৈরব এবং ভৈরবীর ধ্যান করে গেছি, সেই দিনও একই রকম ভাবে আমি ধ্যানে বসলাম ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনের সামনে। ক্রমশ সন্ধ্যা পার করে রাতের অন্ধকার নামল। চারিপাশ আঁধারের সহযাত্রী যারা, সেই সকল হিংস্র বন্য জন্তুর পদধ্বনি এবং গর্জন শোনা যেতে শুরু করলো। যদিও এই এক পক্ষকালে এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলাম,
তারপরেও সেই রাত যেন আমাকে জানান দিচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। প্রত্যেকটা দিনের মতোই সেই দিনও ক্রমশ চারিপাশ তপ্ত হয়ে উঠতে শুরু করলো এবং সেই সাথেই একভাবে মন্ত্র উচ্চারণের শব্দ আমার কানে আসতে শুরু করলো। কিন্তু অন্যান্য দিনের মতন চারপাশ আজকে আর তপ্ত হয়ে রইল না। একভাবে তীরের ফলার মতন বাতাস আমার শরীরকে যেন ওলট পালট করতে শুরু করলো। এক পর্যায়ে পৌঁছানোর পর আমি আর ভৈরব কিংবা ভৈরবী কারোরই ধ্যান করতে পারলাম না। কণ্ঠ থেকে বেরিয়ে আসলো কেবল আর্তনাদ। একটা হিংস্র সরীসৃপ দংশন করেছে ততক্ষণে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে। লুটিয়ে পড়লাম ভূমিতে, আর শেষবারের মতন দেখলাম সেই আলোক গোলক যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং সেখানে দৃশ্যত হচ্ছে দুজন মানব মানবী। চেতনা যখন ফিরল তখন আমার গায়ে ধুম জ্বর। খুব একটা ভালো করে বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পেরেছিলাম আমার মাথার কাছে বসে আমার শুশ্রূষা করছেন একজন নারী। ভালো করে চোখ মেলে তাকাতে বুঝেছিলাম যাদের দর্শন পাওয়ার জন্য আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম সেই সাধিকা মায়ের কোলের কাছেই আমি শুয়ে রয়েছি এবং তিনি আমার মাথায় শালপাতার বাতাস করছেন। বেশ কয়েকদিনের শুশ্রূষায় আমি কিছুটা সুস্থ হলাম। সেরে ওঠার পরেও গায়ে তেমন একটা জোর ছিল না যে উঠে বসবো। তবে সেই সাধিকা মা এবং সেই সাধক বাবার সৌম্যকান্তি দর্শন লাভ করার পর সত্যি এতটুকু শায়িত থাকতে ইচ্ছা করছিল না। আর ঠিক সেই সময় সেই সাধক বাবা আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, শক্তি সাধনার পথ যে বড় দুর্গম পথ, সেই পথকে অতিক্রম করা এত সহজ নয়। সবাই সেই পথকে অতিক্রম করতে পারেও না। তবে তোমার নিষ্ঠা, তোমার একাগ্রতা এবং তোমার শক্তির প্রতি তোমার সম্মান এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস এবং জেদ সবই আমাদের দুজনকে মুগ্ধ করেছে এবং আমরা এও বুঝেছি যে তোমার দ্বারাই সম্ভব হবে সেই অসম্ভবকর কার্যটি। তাই তোমার অমন করুণ পরিণতি আমরা আর সহ্য করতে পারিনি, এখানে নিয়ে আসি এবং তারপরেই তোমার শুশ্রূষা শুরু হয়। এখন তুমি অনেকটাই সুস্থ। তুমি তো আমাদের দর্শন লাভ করতে চেয়েছিলে, তাই আজ আমরা তোমার কাছে জানতে চাই তুমি কেন আমাদের দর্শন অভিলাষী হয়েছিলে। আপনারা কারা বাবা? আপনাদেরকে সবাই ওই জঙ্গলে প্রবেশ করতে দেখেছে, কিন্তু আপনাদের কেউই ওই জঙ্গল থেকে বেরিয়ে আসেননি। মানে আপনাদের বেরিয়ে আসাটা আর কেউ দেখেনি। কেন বাবা, কেন দেখেনি? এই উত্তর যে অন্বেষণ করতে হবে তোমাকে নিজেই। স্বয়ং তিনিই তোমাকে বেছে নিয়েছেন তার সেই কার্য পূরণের জন্য। তাই এই উত্তর আমি আজ তোমাকে দেব না। আজ থেকে বিগত 7 বৎসর পরে এক মাঘী পূর্ণিমার রাতে তুমি নিজেই সেই উত্তর পাবে। তবে ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। তার এমন অদ্ভুত উত্তরে আমি সত্যি কি বলবো বুঝতে পারছিলাম না প্রথমটায়। পরবর্তীতে আমার মাথায় আসে পঞ্চমুণ্ডির আসনের কথা। তাই আমি তাকে জিজ্ঞেস করি, আর ওই পঞ্চমুণ্ডির আসন, সেই আসন কেন আমি স্পর্শ করতে পারিনি? কেন আমি ওই আসনকে স্পর্শ করার পরেই ছিটকে পড়ে গিয়েছিলাম অনেকটা দূরে? হ্যাঁ, তন্ত্র সাধনাতে আসনের গুরুত্ব অপরিসীম। অবশ্যই সমস্ত সাধনার আসনের বিশেষ বিশেষ গুরুত্ব আছে। যেমনটি আছে বৃক্ষের, 5টি বিভিন্ন প্রাণীর করটি এবং মানুষের করটি দিয়ে প্রস্তুত করা হয় পঞ্চমুণ্ডির আসন। একবার তৈরি হলে
যুগ যুগ ধরে সেই আসন খণ্ডন হয় না। যদিও সিদ্ধি পর্বে বিসর্জন দেওয়ার রীতিও রয়েছে, তবে তা নির্ভর করে কতজন সাধক উপবেশন করবেন তার সংখ্যার ওপর, এবং তা কয়েক শতাব্দী ব্যাপী হতে পারে। তবে সেই আসনে কে বসবে তা নির্বাচন করেন স্বয়ং দেবী। এই পঞ্চমুণ্ডির অস্তিত্ব একমাত্র ঈশ্বর ও দেবী জানে, কারণ তারা দৈব দৃষ্টিতে সবকিছু দেখতে পায়। সাধককে দেবী বা গুরুই বলে দেন কোথায় বসে সাধনা করতে হবে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ কেন তুমি সেই আসন স্পর্শ করতে পারোনি। তবে এও বলতে পারি, তোমাকেও একদিন এই পঞ্চমুণ্ডির আসনেই উপবেশন করতে হবে। তবে তার জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন। নির্দিষ্ট সময় আগত হলে স্বয়ং দেবী নির্দিষ্ট আসনের জন্য তোমাকে নির্বাচন করবে। তার পূর্বে তুমি কখনোই সেই আসনে উপবেশন করতে পারবে না। যদি এরপরেও তুমি চেষ্টা করো, তাহলে তা তোমার জন্য অত্যন্ত হানিকারক হবে। আর কিছু জানতে চাও তুমি? সত্যি বলতে অনেক কিছু জানবো বলেই আমি তাদের দর্শন লাভ করতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আমাকে যখন ওই কথাগুলি বলছিলেন, আমার মনের ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। আমার জিহ্বা যেন আমার সাথে আর সাথ দিতে চাইছিল না। শরীরটাও ধীরে ধীরে ঝিমিয়ে আসছিল, অত্যন্ত ঘুম পাচ্ছিল। সেই সাধিকা মা একভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, এবং সেই সাথেই সেই বাবা আমার কানে একটি মন্ত্র উচ্চারণ করে শুনিয়েছিলেন। আমার দিকে দেখিয়েছিলেন অভয় মুদ্রার জ্যোতি। ব্যাস, সেইটুকুই ছিল তাদের সঙ্গে আমার দর্শন লাভের বর্ণনা। যখন আমার নিদ্রাভঙ্গ হয়েছিল, আমি আবিষ্কার করেছিলাম সেই জঙ্গলের একেবারে প্রান্তভাগে একটি বটবৃক্ষের নিচে আমি শুয়ে আছি। ধর্মর করে উঠে বসেছিলাম। তবে সেই সাথে এও আমি উপলব্ধি করতে পারছিলাম যে পূর্বাপেক্ষা অনেক বেশি পরিপক্কতা অর্জন করেছি। সেই ছিল আমার চৈতন্য প্রাপ্তি, শুভ শক্তির উত্থানের প্রথম লক্ষণ। তা তোমরা আমার শৈশবকালের বর্ণনা শুনতে চেয়েছিলে, তা কি ভালো লাগলো আমার এই কাহিনী? কি জানেন ঠাকুরমশাই, অতি সাধারণ কাহিনীও গল্প কথকের বলার ভঙ্গিমায় অতীব উত্তম কাহিনীতে রূপান্তরিত হয়। আর আপনার গল্প কথনে যখন আমরা কিছু শুনি, তা সত্যি আমাদের কাছে আর সাধারণ থাকে না, অসাধারণত্বই লাভ করে তা। কি যে বলো তোমরা! এই দেখেছো হে, কথা বলতে বলতে কতটা সময় পেরিয়ে গিয়েছে। বৃষ্টির দাপটও এখন অনেকটাই কমে গিয়েছে। যাও 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 দেখি, দুগ্গা দুগ্গা করে তোমরা এখন এবার ছাতা নিয়ে বেরিয়ে পড়ো দেখি, নচেত আবার বৃষ্টি চলে এলে মুশকিল হয়ে যাবে। তোমাদেরকে আবার ভিজতে হবে। যাও যাও যাও, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। আমি আর কিশোরী আর কোনো কথা বললাম না। এরপর দুজনেই বেরিয়ে আসলাম ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে। তারপর দুজনে দুটো পাসিং শো ধরিয়ে মঠলেন পেরিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হলাম। আজ তোমরা শুনলে ভৌতিক অলৌকিক চ্যানেলে তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, তারানাথের চৈতন্য প্রাপ্তি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভয়। তারানাথের চরিত্রে প্রীতম, বিভূতি ও কিশোরীর চরিত্রে প্রীতম, চারি ও সদিকার চরিত্রে বর্ণালী, ঠাকুর মশাইয়ের চরিত্রে মিলন, গ্রামের মোড়লের চরিত্রে রাজ, সাধকের চরিত্রে শুভম, কাঠুরের চরিত্রে দেবজিৎ। গল্পটি কেমন লাগলো তোমরা আমাদের জানাতে কিন্তু ভুলবে না। ভবিষ্যতে এরকম আরও ভালো ভালো গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করো
আমাদের চ্যানেল ভৌতিক অলৌকিককে। সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে। শুভরাত্রি।